হল এফেক্ট সেন্সর মানে কি না, একটা আমি যদি টিনের একটা পাত নিই, কি নেব, একটা টিনের পাত নেব। এই টিনের পাতে যদি একটা আমরা ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারি মানে অবশ্যই তার একটা মাইনাস একটা প্লাস থাকবে, ব্যাটারি কানেক্ট করি, তাহলে কি হবে বলুন, এটার আলোচনা হয়েছিল, রিপ্লাই করুন। একটা বলবো স্যার, টিনের পাতের সঙ্গে, হ্যাঁ বলুন। হ্যাঁ, ইলেকট্রন গুলো হুম, সমানভাবে যেতে থাকবে। আর ইলেকট্রন যদি গুলো, হ্যাঁ। সমানভাবে যেমন তার যাচ্ছে সেই হিসাবেই যাবে, যদি লোহার পাতের মধ্যে, তাই তো? হ্যাঁ। হুম। আচ্ছা, একদম। যদি আপনি ম্যাগনেটটাকে এন থেকে এস এর দিকে যায় পাওয়ার, তো হুম। সেই ম্যাগনেটটাকে নিয়ে যদি তার কাছে একবার আগু পিছু করেন, হুম। তখন এই ইলেকট্রন গুলো এক ধারে চলে আসবে, তাই তো? তার গুড। ধারে চলে আসার ফলে তো সেইখানে যদি পজিটিভ তৈরি হয়, ঠিক তার উল্টো দিকটা নেগেটিভ তৈরি হবে, মানে এরকমই কিছু একটা বলছি। আচ্ছা, একদম অনেকটাই ঠিক বলেছেন, একটু কনসেপ্ট একটু কনফিউশন আছে, মানে ঠিকই বলেছেন। কি হয় না, এইভাবে যদি আমরা যুক্ত করি তাহলে কি দেখবো না, পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রন গুলো যাবে, কিন্তু কিভাবে যাবে, সোজা পথে যাবে। কিন্তু যখনই আমি একটা চুম্বক এই টিনের পাতের ওপরে নিয়ে আসবো, তখনই কি দেখতে পাবো না, ম্যাগনেটের ক্ষেত্রে বলেছিলাম, ম্যাগনেটের ক্ষেত্রে এন মানে হচ্ছে প্লাস আর এস মানে মাইনাস, এইভাবে আমরা ধরবো। তাহলে এস টা নিচের দিকে আছে, যখনই আমি ম্যাগনেটকে এই টিনের পাতের ওপরে নিয়ে আসবো, তখন এস মানে কি নেগেটিভ, তাহলে নেগেটিভ ইলেকট্রন গুলোকে ঠেলবে, কারণ ইলেকট্রন নেগেটিভ আর ম্যাগনেটও নেগেটিভ। তখন কি হবে না, ইলেকট্রন গুলো এই সাইডে চলে আসবে, তার মানে একটা সাইডে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন অনেক বেশি পরিমাণে তৈরি হয়ে যাবে, মানে ইলেকট্রন গুলো একটা দিকে চলে আসবে, চলে এলো। এইবার কি হবে, তাহলে একদিকে যদি নেগেটিভ তৈরি হয়ে যায়, ঠিক তার উল্টো দিকে কি তৈরি হবে, পজিটিভ। তো পজিটিভ অ্যাকচুয়ালি তৈরি হয় না, তো যেহেতু একদিকে নেগেটিভ তৈরি হয় সেই জন্য আমরা বলবো তার উল্টো দিকে পজিটিভ তৈরি হয়েছে। তাহলে একদিকে নেগেটিভ তৈরি হলো, একদিকে পজিটিভ তৈরি হলো। ঠিক অবস্থায় যদি আমি যদি আমি একটা মাল্টিমিটার কানেক্ট করি, এও যদি একটা মাল্টিমিটার কানেক্ট করি পজিটিভ আর নেগেটিভ থেকে, তখন কি দেখতে পাবো না, তখন একটা ভোল্টেজ দেখতে পাবো। কেন না, টিনের পাতের একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, তার মানে মাল্টিমিটার দিয়ে চেক করলে একটা ভোল্টেজ দেখতে পাবো। এই যে ভোল্টেজটা পেলাম, এই ভোল্টেজটা কিন্তু ছিল না, এই ম্যাগনেটটাকে কাছে আনার জন্য এই নতুন করে এই ভোল্টেজটা তৈরি হলো। এই যে ভোল্টেজটা পেলাম, এই ভোল্টেজটাকেই বলা হচ্ছে হল ভোল্টেজ। কি বলা হচ্ছে, হল ভোল্টেজ। এই ভোল্টেজটা কত হয়, সাধারণত 0 থেকে 5 ভোল্ট এর মধ্যে হয়, এটাকে বলা হচ্ছে হল ভোল্টেজ। এই যে হল ভোল্টেজটা পেলাম, এই হল ভোল্টেজটাকে আমরা অ্যাজ এ সিগন্যাল হিসেবে ব্যবহার করতে পারি। এবার কিভাবে ব্যবহার করতে, সেটা পরবর্তী বিষয়। তাহলে এই যে নতুন করে যে ভোল্টেজটা পেলাম, এই ভোল্টেজটাকে আমরা সিগন্যাল হিসেবে ব্যবহার করতে পারি। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? রিপ্লাই করুন। রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে নতুন করে যে হল ভোল্টেজটা পেলাম, সেটা কিভাবে ফাংশন করে সেটা বুঝতে গেলে, আমরা তো প্র্যাকটিক্যালি পুরো হল এফেক্ট সেন্সর দেখানো হবে, সেটা বুঝতে গেলে আমরা বিএলডিসি মোটরে যাব। ঠিক আছে, বিএলডিসি মোটরে আমরা এই হল এফেক্ট সেন্সর দেখতে পাবো। বিএলডিসি মোটরে কি হয় না, এইটা হচ্ছে টোটাল মোটর। মোটরে এই জিনিসটা হচ্ছে, এই যে সেন্সর, তিনটে সেন্সর এই পাতের সঙ্গে যুক্ত করা আছে, একটা সার্কিট করে যুক্ত করা আছে। কি সার্কিটে যুক্ত করা আছে সেটা যখন ওয়ারিং ডায়াগ্রাম শেখানো হবে, সেখানে এই তিনটে হল এফেক্ট সেন্সর কিভাবে কানেক্টেড থাকে সেটা দেখানো হবে। এখানে কি দেখতে পাচ্ছি, এই একটা সেন্সর, এই একটা সেন্সর, এই একটা সেন্সর, তিনটে সেন্সর। তিনটে সেন্সর কেন না, বিএলডিসি মোটর হচ্ছে 3 ফেজ মোটর। তাহলে বিএলডিসি মোটর যেহেতু 3 ফেজ মোটর, তার মানে 3 ফেজ কথার মানে হলো তিনটে কয়েল আছে। তাহলে তিনটে কয়েল থাকার জন্য এখানে আমি তিনটে সেন্সর ব্যবহার করেছি, তিনটে কয়েলের জন্য তিনটে সেন্সর। এবার তিনটে সেন্সরের নামকরণ করেছি, একটাকে বলছি ইউ, ভি, ডব্লিউ, এটা নাম দিয়েছি যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। ইউ, ভি, ডব্লিউ তিনটে হল এফেক্ট সেন্সর ব্যবহার করেছি। সেন্সরটা কিরকম না, এটা হচ্ছে পাথ, এখানে তিনটে সেন্সর আছে। এখানে কতগুলো তার দেখতে পাচ্ছি না, এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভটা হচ্ছে প্লাস আর মাইনাস,
আর যে তিনটে তার দেখতে পাচ্ছি, এই তিনটে তার হচ্ছে সিগন্যাল হিসেবে কাজ করে। সিগন্যাল হিসেবে কাজ করে মানে, না হল এফেক্ট সেন্সর যে ভোল্টেজটা পাঠায়, হল ভোল্টেজ যেটা বললাম 0 থেকে 5 ভোল্ট, যেটা হল ভোল্টেজ, সেটা অ্যাজ এ সিগন্যাল হিসেবে তিনটে তার থেকে বেরোবে। কেন? তিনটে সেন্সর তো, তাহলে তিনটে সেন্সরের আউটপুট বা তিনটে সেন্সরের সিগন্যাল এই তিনটে তার দিয়ে বেরোবে। এবার হল এফেক্ট সেন্সরকে তো আমাকে ভোল্টেজ দিতে হবে, তবে তো কাজ করবে। ঠিক এখানে যেরকম আমরা ব্যাটারি কানেক্ট করেছিলাম, তো তার মানে হল এফেক্ট সেন্সর তখনই কাজ করবে যখন একটা ভোল্টেজ দেবো। তো সেই ভোল্টেজটা দেওয়ার জন্য একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটা হচ্ছে সাপ্লাই বলতে পারি। একটা ভোল্টেজ আমি দিয়েছি, এটা কত ভোল্ট? জেনারেলি 5 ভোল্ট হয়। তাহলে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, আর সিগন্যাল হিসেবে আমি কত পাবো? সিগন্যাল হিসেবে আমরা অ্যাকচুয়ালি পাবো 0 থেকে 4.5 ভোল্ট। 0 থেকে 4.5 ভোল্ট পর্যন্ত অ্যাজ এ সিগন্যাল হিসেবে পাবো। তাহলে 5 ভোল্ট দিচ্ছি, আর 0 থেকে 4.5 ভোল্ট আমি পাচ্ছি তিনটে সেন্সার থেকে। এবার তিনটে সেন্সার যে ভোল্টেজটা দেবে সেটা পুরোটা ডিপেন্ড করবে এই যে তিনটে যে কয়েল, যে তিনটে কয়েলের জন্য তিনটে সেন্সার ব্যবহার করেছি, সেই তিনটে কয়েলের অবস্থান কেমন আছে তার উপর ভিত্তি করে এই ভোল্টেজটা আমাদের অ্যাজ এ সিগন্যাল হিসেবে পাঠাবে। কনসেপ্টটাকে বোঝা গেছে? রিপ্লাই করুন। অভয়, বুঝতে পেরেছো? সুমিত বাবু, রিপ্লাই করুন। হ্যাঁ স্যার, ঠিক আছে, কন্টিনিউ। এইবার কিভাবে জিনিসটাকে লাগানো হয়েছে দেখুন। 3 ফেজ কয়েল মানে কি? তিনটে কয়েল আছে, তিনটে কয়েল। তিনটে কয়েলের জন্য তিনটে সেন্সার আছে, তিনটে সেন্সার সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যালটা কোথায় পাঠাবে? সেটা যাবে কন্ট্রোলারে। কোথায় যাবে? কন্ট্রোলার, যেটাকে আমরা নর্মাল গাড়িতে ইসিউ বলি, কন্ট্রোলারে যাবে। তাহলে কন্ট্রোলারে যে সিগন্যাল যাবে, এবার কন্ট্রোলার সেই সিগন্যালটাকে ক্যালকুলেশন করে মোটরে কতটা ভোল্টেজ পাঠাবো, কোন দিকে ভোল্টেজ পাঠাবো, সে পুরো জিনিসটা মানে মোটরে কিরকম সাপ্লাই দেব সেটা পুরোটা নিয়ন্ত্রণ হয়। কেন না, মোটরে আমি যেমন ভোল্টেজ যেমন অ্যাম্পিয়ার দেব সেই অনুযায়ী মোটরের স্পিড কন্ট্রোল হবে। মোটরকে যেরকম করে সাপ্লাই করলে সামনের দিকে ঘুরবে, যদি উল্টো দিকে সাপ্লাই করি পিছন দিকে ঘুরবে। তাহলে গাড়ি সামনের দিকে যাবে না পেছনের দিকে যাবে, সেটা পুরোটাই কন্ট্রোল করবে কে? কন্ট্রোলার। ঠিক আছে? জিনিসটা কিভাবে লাগানো হয়, যে একটা প্লেট থাকে এইভাবে, যেটা আমি সার্কিট দেখালাম, এইভাবে কানেক্ট করা। তাহলে হল এফেক্ট সেন্সর কি, হল এফেক্ট সেন্সর কিভাবে কানেক্ট করা হয়, আর হল এফেক্ট সেন্সরের ফাংশনটা কি, এটা কি ক্লিয়ার হয়েছে? হল এফেক্ট সেন্সরের উপর ডিটেলস আরো ক্লাস আছে, এতটা পর্যন্ত সব ক্লিয়ার? আরেকবার বলুন। আরেকবার বলবো, ওকে। এই ছবিটা দেখুন। প্রথম কথা হচ্ছে এই হল এফেক্ট সেন্সর অ্যাকচুয়ালি কি করে। নর্মাল যদি কোনো মোটর দেখি, নর্মাল কোনো মোটর দেখলে সেখানে আমরা কি দেখতে পাই? নর্মাল যদি কোনো মোটর দেখি সেখানে আমরা একটা জিনিস দেখতে পাই যেটাকে আমরা বলি কমুটেটর। তো অনেকেই জানেন। কমুটেটর, কমুটেটর মানে কি না, মোটরের সামনে এই যে এখানে যে কয়েলটা বানানো হয়েছে না, সেই কয়েলের মুখগুলোকে এরকম করে তৈরি করা থাকে। এইবার এই কমুটেটরের ওপরে কি হয় না, ওপর দিকে একটা কার্বন দেওয়া থাকে, ওপর দিকে একটা কার্বন দেওয়া থাকে, আর নিচের দিকে একটা কার্বন দেওয়া থাকে। এবার কিভাবে কানেক্ট করা হয় না, এটাকে এমন ভাবে তৈরি করা হয় যে এইটা যদি পজিটিভ হয়, এর বিপরীত দিকে যে কার্বনটা লাগানো সেটা নেগেটিভ হবে। ঠিক আছে? এটা সিস্টেম। ওপরটা যদি পজিটিভ হয় মানে ওপরের কার্বনে যেটা লেগে আছে সেটা যদি পজিটিভ হয়, নিচের কার্বনে যেটা হবে সেটা নেগেটিভ হবে। এইভাবে কানেকশন করা থাকে। তাহলে যখন ঘুরবে ঠিক একই রকম ভাবে এটা যদি পজিটিভ হয় ঠিক তার বিপরীত দিকটা কি হবে? নেগেটিভ হবে। এইভাবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে সাজানো থাকে। ঠিক আছে? তো এইটা কেন দেওয়া থাকে না, যখন আমি মোটরকে কানেকশন দেব মানে মোটরকে যখন কানেকশন দেব
তাহলে এখানে আমি কি পজিটিভ আর নেগেটিভ দিয়ে মোটরকে কানেকশন দিচ্ছি, মানে মোটরকে সাপ্লাই দিচ্ছি, তবেই তো মোটর ঘুরবে। তো মোটরকে সাপ্লাই কিভাবে দিচ্ছি, এইভাবে। এইবার এটা কিভাবে করা হয় দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি মোটরের এটা আপনাদের আগের দিন দেখিয়েছিলাম যে মোটর কিভাবে ঘোরে, এইভাবে থাকে। তার মানে কি হলো না, এখানে যদি পজিটিভ দিই তাহলে এদিকে তড়িৎ যাচ্ছে, আর এখানে নেগেটিভ দিলে এদিকে তড়িৎ আসছে, ঠিক সেই মোটরের কানেকশন যেভাবে দেখিয়েছিলাম। তাহলে জিনিসটা কি হলো, এখানে একদিকে তড়িৎ যাচ্ছে, একদিকে তড়িৎ আসছে, তার মানে একদিকে ফোর্সটা ওপর দিকে কাজ করছে আর একদিকে ফোর্সটা নিচের দিকে কাজ করছে। এইভাবে তো মোটরটা ঘোরে। তাহলে আমাকে কানেকশনটা এমনভাবে করা হয়েছে যাতে কয়েলের মধ্যে এদিকে যদি ওপর দিকে তড়িৎ যায়, নিচের দিকে এই দিকে তড়িৎ আসবে, তার মানে বিপরীত সিস্টেমটা করা থাকবে। বুঝতে কি পারছেন? মোটরের কানেকশনটা আগের দিন দেখিয়েছিলাম কিভাবে মোটর ফাংশন করে। তো সেই সাপ্লাইটা এইভাবে করা থাকে। এখানে কি সিস্টেম না, এখানে কার্বন দিয়ে ডাইরেক্ট কানেকশন, সেই জন্য কি হয়, এখানে ফ্লাশিং হয়। যখন এই কার্বনটা হয় ঘষা খায়, কি হয়, ফ্লাশিং হয়। আর এই ফ্লাশিং এর জন্য গরম হয় মোটর, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা চালানোর পরে আর চালানো যাবে না। ধরুন ড্রিল মেশিন, কাটিং মেশিন, আধ ঘন্টা চালানোর পরে মেশিন গরম হয়ে যায়, কেন না এই কার্বনটা ঘর্ষণ হয়ে পড়ে। কিন্তু গাড়ির যে বিএলডিসি মোটর, আমি যদি সেখানে এরকম কার্বন সিস্টেম লাগাতাম, একটা গাড়ি আধ ঘন্টা চলতো, আবার আধ ঘন্টা রেস্ট দিতে হতো, সেটা পসিবল নয়। সেখানে কি করা হচ্ছে না, এই কমোডেটর সিস্টেমটাকে পুরো তুলে দিয়েছে। তুলে কি করেছে না, এরকম 3টে সেন্সার দিয়ে দিয়েছে। তার মানে কমোডেটর সিস্টেমে যেরকম কয়েলে পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিচ্ছিলাম, বিএলডিসি মোটরে কি করা হয়েছে, বিএলডিসি এর ফুল ফর্ম কি, ব্রাশ লেস। ব্রাশ মানে কি, কার্বন ব্রাশ, লেস মানে নেই, তার এই মোটরে কোনো কার্বন ব্রাশ নেই। তাহলে সাপ্লাই কিভাবে দেওয়া হয় না, সাপ্লাইটা দেওয়া হয় কন্ট্রোলার থেকে। তাহলে কন্ট্রোলার থেকে সাপ্লাইটা আসবে, তাহলে কোন মোটর মানে কোন কয়েলে কিরকম কারেন্ট যাবে বা কোন দিকে ইলেকট্রিক সাপ্লাই দেব, সেটা কন্ট্রোল করবে কে, কন্ট্রোলার। সেটা কার উপর ভিত্তি করে করবে, এই সেন্সারের সিগন্যালের উপর ভিত্তি করে করবে। তার মানে বিএলডিসি মোটরে কি হলো, কোনো কমিউটেটর নেই, কোনো কার্বন নেই, কোনো ডাইরেক্ট কানেকশন নেই, পুরো সিস্টেমটা আমরা সেন্সার দিয়ে অপারেট করছি। সেই জন্য বিএলডিসি মোটর ঘন্টার পর ঘন্টা গাড়ি চালালেও মোটর গরম হয় না, কারণ এখানে কোনো ডাইরেক্ট কানেকশন নেই। বুঝতে পারলেন? রিপ্লাই করুন। তাহলে স্যার ওই যে সেন্সারটা আছে ওইটা থেকে কারেন্টটা যাবে কি করে এতে মোটরে? কারেন্টটা কি করে যাবে সেটা পরে, যখন আমরা মোটরের আলোচনা করতাম পরে বলছি। আপাতত এইটুকু ক্লিয়ার, তো এই কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, এইটা গেল আমাদের বিএলডিসি মোটর, যেখানে হল এফেক্ট সেন্সারের কি ফাংশন আছে সেইটুকু আলোচনা হলো। পরে আরো ডিটেলস আছে, এবং বিএলডিসি মোটরের জন্য আপনাদের একটা গোটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার 2 থেকে 3 দিন ক্লাস হবে। যখন আলোচনা হবে তখন ডিটেল বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে আমাদের এগোতে হবে। 2 নম্বর আমরা কনসেপ্ট আলোচনা করছি, রেজিস্টর, বা যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। অলরেডি এই জিনিসটা আমরা প্রত্যেকে জানি, তাই তো? এই জিনিসটা আমরা প্রত্যেকে জানি। এটাকে কি বলা হয়, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি, আমি বলেছিলাম যে একটা ইলেকট্রিকের তার, তো সেই ইলেকট্রিকের তারের মধ্য দিয়ে কি হয়, ইলেকট্রন যায়। এবার এটা যদি তামার তার হয়, সেখানে ইলেকট্রন যত সহজে যাবে। এটা যদি অ্যালুমিনিয়ামের তার হয়, ইলেকট্রন যেতে একটু বাধা পাবে। তাহলে প্রত্যেকটা মেটেরিয়ালের বাধা দেওয়ার ক্ষমতা বিভিন্ন, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের মান প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য নির্দিষ্ট। যদি এটা লোহার তার দিতাম তাহলে রেজিস্ট্যান্স আরো বেশি হতো। এতে ঘটনা কি হবে, তামার তার দিলে ধরুন 3টে তার একই, 3টে তার আমি 1 mm তার ব্যবহার করেছি, একই রকম মোটা তার, কিন্তু তামার তার গরম হবে না, অ্যালুমিনিয়াম তার একটুখানি গরম হবে, লোহার তার প্রচুর গরম হবে। তার মানে বাধা বেশি বলে গরমটা বেশি হচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। কিন্তু একটা সার্কিট তৈরি করতে গেলে সেখানে আমার কিছু কিছু জায়গায় আমাকে কি করতে হবে না, তড়িৎ প্রবাহটাকে বাধা দিতে হবে ইচ্ছে করে। কিরকম ব্যাপারটা, আগে এটা বলেছিলাম। ধরুন এখানে আমি
3 ওয়াটের, 3 ওয়াট না, ধরুন 3 ভোল্ট, 3 ভোল্টের একটা এলইডি বাল্ব ব্যবহার করেছি। এখানে আমি 9 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করেছি, 3টে ব্যাটারি কানেক্ট করেছি, 3 ভোল্ট করে 9 ভোল্ট। তাহলে 9 ভোল্ট দিয়ে আমি 3 ভোল্টের এলইডি বাল্ব জ্বালাতে পারবো না। তাহলে কি করব? তাহলে এখান থেকে যে কারেন্টটা আসছে সেটাকে বাধা দিতে হবে। বাধা দিলেই না আমি কারেন্ট ফ্লোটাকে কমাতে পারবো। সেই বাধা দেওয়ার জন্য আমি যেটা ব্যবহার করেছি সেটাকেই বলা হচ্ছে রেজিস্ট্যান্স বা রেজিস্টর। এবার কতটা বাধা দেব সেটা ডিপেন্ড করছে আমি কি রেজিস্ট্যান্স ব্যবহার করছি। ধরুন যদি 3 ভোল্টের জায়গায় আমি 5 ভোল্টের এলইডি বাল্ব ব্যবহার করতাম, তাহলে এখন যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করেছি তখন এর থেকে আরো কম রেজিস্ট্যান্স ব্যবহার করব, তাই না? এর থেকে আরো কম রেজিস্ট্যান্স ব্যবহার করব। তার মানে রেজিস্ট্যান্স মানে হচ্ছে আমি ইলেকট্রনকে বাধা দেব, কিন্তু সেই বাধাটা কতটা দেব তার উপর ভিত্তি করে আমি বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স সার্কিটে ব্যবহার করব। যেমন এখানে কি দেওয়া আছে, আচ্ছা রেজিস্ট্যান্সের একক কি? ওহম। এই চিহ্নটার মানে হচ্ছে ওহম। এইটা হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্স, এটা 10 ওহম রেজিস্ট্যান্স, 100 ওহম, এটা 1 কিলো ওহম, 10 কিলো ওহম, 1000 কিলো ওহম। বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স এখানে দেখানো হয়েছে, কিন্তু দেখে আমাদের মনে হচ্ছে সবই যেন এক, তাই তো? সবগুলো এক মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। সবগুলো এক মনে হচ্ছে, কিন্তু সবগুলো এক নয়। এই যে এটাকে আমরা বলছি 10 কিলো ওহম রেজিস্ট্যান্স, আবার এটাকে বলছি 10 ওহম রেজিস্ট্যান্স। তার মানে এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু আলাদা। তাহলে কি করে আমি চিনবো আলাদা? সেই চেনার জন্য কিছু সূত্র আছে, সেই সূত্রটা এরপরে আলোচনা করি যে কিভাবে আমরা চিনবো যে কত ওহম রেজিস্ট্যান্স। মানে আমার হাতে যদি 4-5টা রেজিস্ট্যান্স দিয়ে দেয়, আমি দেখে বুঝতে পারবো কোনটা কত ওহম রেজিস্ট্যান্স। সেইটা কিভাবে আমরা আলোচনা করব বা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেইটা করার জন্য এখানে একটা চার্ট দেওয়া আছে। এই যে একটা চার্ট দেওয়া আছে, তো এই চার্টটাকে কঠিন করে ভাবার দরকার নেই। এই চার্টের একটা শর্ট ফর্ম আমি বলে দিচ্ছি, সেই শর্ট ফর্মটা মনে রাখলে এটা এমনি মনে থেকে যাবে, কঠিন না। দেখুন এখানে যে ছকটা দেওয়া আছে, কি লেখা আছে? প্রথমে আছে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ। এইগুলো হচ্ছে এই রেজিস্ট্যান্সের ওপরে বিভিন্ন রকম কালার থাকে। তো এই কালার গুলোকে আমরা যদি একটা শর্টে লিখি, মানে সহজে মনে রাখার জন্য, সেখানে একটা নামতা বলবো, ঠিক আছে? নামতা ঠিক নয়, বিবি রয়। কি বললাম? বিবি রয়, গ্রেড বি10, গ্রেড বি10, ভেরি গুড ওয়াইফ। কি বললাম? বিবি রয়, গ্রেড বি10, ভেরি গুড ওয়াইফ। এই লাইনটা প্রত্যেকের মনে থাকবে তো? কঠিন কিছু নেই কিন্তু। রিপ্লাই করুন। ইয়েস স্যার। না, ইয়েস স্যার। বিবি রয়, গ্রেড বি10, পড়লে ভেরি গুড মনে ওয়াইফ। থাকবে স্যার। ইজিলি মনে থাকবে, একটু 2-4 বার রিমাইন্ড করে নেবেন, মনে থাকবে। বিবি রয়, গ্রেড বি10, ভেরি গুড ওয়াইফ। এবার এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখুন, বি বি রয়, প্রথম বি মানে কি? প্রথম বি মানে ব্ল্যাক, সেকেন্ড বি মানে ব্রাউন। রয়, রয়ের আর আছে, আর মানে রেড, পেলাম। তারপরে কি আছে? এক মিনিট। ওয়ার্ড মিস্টেক হচ্ছে।
আচ্ছা, এখানে লেখাটা একটু মিস্টেক হয়েছে। বিবি রয়, যেটা রয়টা এভাবে লিখবো না, বিবি রয় এইভাবে লিখবো, ঠিক আছে? তাহলে প্রথম বি মানে ব্ল্যাক, তারপরে বি মানে ব্রাউন, রয়ের যেটা আর, আর মানে রেড, ও মানে অরেঞ্জ, ওয়াই মানে ইয়েলো, বিবি রয় হয়ে গেল। গ্রেট ব্রিটেন, তাহলে গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে জি আছে, জি মানে গ্রিন, ব্রিটেন, ব্রিটেনের বি, বি মানে কি ব্লু, গ্রেট ব্রিটেন। ভেরি গুড ওয়াইফ, তাহলে ভেরি গুড ওয়াইফ। ভেরি যেটা আছে, ভেরি মানে হচ্ছে ভায়োলেট, এই যেটা পার্পেল দেওয়া আছে না, এটা আরেকটা নাম আছে ভায়োলেট, এটা পার্পেলের জায়গায় ভায়োলেট বলতে পারি, ঠিক আছে? ভায়োলেট, গুড, গুডের জি, জি মানে গ্রে, আর ওয়াইফের ডব্লু মানে হোয়াইট। বিষয়টা ক্লিয়ার হলো? বিবি রয় ভেরি গুড ওয়াইফ, বিবি রয় মানে হচ্ছে ব্ল্যাক, ব্রাউন, এটা বিবি হয়ে গেল, রয় হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো। আচ্ছা, গ্রেট ব্রিটেন, গ্রেডের জি মানে গ্রিন, ব্রিটেন বি মানে ব্লু। ভেরি গুড ওয়াইফ, ভেরির ভি মানে ভায়োলেট, গুড জি মানে গ্রে, ওয়াইফ ডব্লু মানে হোয়াইট। এটা কি সবার ক্লিয়ার? রিপ্লাই করুন। তারপরে এই যে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা প্রত্যেকে কি করতে হবে, ক্লাস হয়ে যাওয়ার পরে খাতাতে একটু লিখে নেবেন, লিখে 2-4 বার একটু প্র্যাকটিস করে নেবেন, দেখবেন সারা জীবনে কোনোদিন ভুলবেন না। মানে এটাও আমি শিখেছি সেই ক্লাস 7-8-এ, ভুলিনি। তো এইভাবে মনে রাখলে এটা কোনোদিনই ভুলে যাওয়ার ব্যাপার নয়। বিবি রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ, ব্যাস। কালারের নামগুলো আমরা সবাই জানি, পরপর করে লিখে নিলে এটা ইজিলি মনে থেকে যাবে। এটা মনে রাখার টেকনিক। এইবার আমাদের যেটা এখানে দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে এই যে কালার কোড বললাম, এই কালার কোডের নির্দিষ্ট ভ্যালু হয়। কি বললাম? কালার কোডের নির্দিষ্ট স্যার ভ্যালু। আমি একটা বলতে পারি? হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি এই কালার কোডটা আমরা একটা অন্য ইয়ে করে জানতাম প্যারাগ্রাফ ভাবে। হুম হুম, এটা হচ্ছে বিট ডিয়ার্স রান ওভার ইয়েলো গ্রাস ব্রিঙ্গিং ভায়োলেট গ্রাস কুইকলি। একদম। এখানে বিভিন্ন ধরনের মানে নামটার মতো করে টেকনিক আছে, তবে আহ, এই টেকনিকটা আমার কাছে সব থেকে সহজ এবং ইজি লাগে, মনে রাখাটা সহজ লাগে। তো এই টেকনিকটা নিতে পারেন, নাহলে আরো অনেক টেকনিক আছে। তো যে যেই টেকনিকই ফলো করুন না কেন, মনে রাখাটা ব্যাপার। যার কাছে যে টেকনিকটা ইজি মনে হবে সেটা করবেন, ঠিক আছে? ওকে স্যার। এবার এখানে যে কালার কোড আছে, প্রত্যেকটা কালারের নির্দিষ্ট ভ্যালু আছে। কিরকম? ব্ল্যাক মানে কি 0, ব্রাউন মানে 1। শুধু ব্ল্যাকটা ফার্স্ট হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? প্রথম দুটো বি যেটা, ওটা ভুলে যাওয়ার ব্যাপার নয়, কারণ ব্ল্যাক দিয়ে স্টার্ট হয়, হোয়াইট দিয়ে শেষ হয়, ঠিক আছে? আচ্ছা, রেড মানে কি? রেড মানে 2, অরেঞ্জ মানে 3, ইয়েলো মানে 4, গ্রিন মানে 5, ব্লু মানে 6, ভায়োলেট মানে 7, পার্পল বা ভায়োলেট 7, গ্রে মানে 8, হোয়াইট মানে 9। এই হচ্ছে 0 থেকে 9, টোটাল 10টা কালার। এটা ওই শুধু কালার কোড যদি মুখস্থ করে নিতে পারি, নাম্বারিংটা এমনি মনে থেকে যাবে। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? ক্লিয়ার। এইবার আসছি আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের নির্দিষ্ট নিয়ম আছে। দেখুন, এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, বড় করে দেখিয়েছে। এই রেজিস্ট্যান্সে আমি কতগুলো কালার পাচ্ছি দেখুন। এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। কটা কালার পেলাম? 3টে কালার। তাহলে 1 নম্বর কালার, 2 নম্বর কালার, 3 নম্বর কালার, 3টে কালার। এবার এই 3টে কালারের মাঝখানে যে গ্যাপ আছে না, আর এই এখানে যে কালারটা আছে, অন্য কালি দিচ্ছি, এখানে যে কালারটা আছে, এই কালারটা গ্যাপ বেশি না? গ্যাপ বেশি তো? বলুন, দেখে তো বোঝা যাচ্ছে গ্যাপ বেশি। হ্যাঁ স্যার। তার মানে এই বেশি করে গ্যাপ দিয়ে যে কালারটা আছে,
এটাকে বলবো টলারেন্স, মানে এটা ওর হিসাবে পড়বে না, ঠিক আছে, এটা আলাদা একটা জিনিস, এটা হচ্ছে টলারেন্স, মানে এই কালারটা আলাদা। প্রথমে যে তিনটে কালার বললাম 1 2 3, এই তিনটে কালার থেকে কত ওহম রেজিস্ট্যান্স সেটা আমি বের করতে পারবো। বের করার নিয়মটা কি? একবারে সহজ নিয়ম। নিয়মটা হচ্ছে ফার্স্ট কালার কোড, প্রথমে কালার কোড কি আছে? এটা আছে রেড, লিখে দিচ্ছি আগে। 2 নম্বর কালার কোড কি আছে? রেড। 3 নম্বর কালার কোড কি আছে? অরেঞ্জ। এবার রেড মানে রেডের ভ্যালু কত? কত রেডের ভ্যালু? 2 স্যার। 2। তাহলে রেড মানে 2, আবার রেড মানে 2, অরেঞ্জ মানে কত? 3, তাই তো? অরেঞ্জ মানে 3, পেয়ে গেলাম। এবার নিয়মটা কি? এই যে 1 2 3 4 এভাবে না বলে আমরা এটাকে বলবো ডিজিট 1, ডিজিট 2, ডিজিট 3, এরকম মনে রাখবো, ঠিক আছে, মানে D1 D2 D3। নিয়মটা কি? প্রথম কালার কোডের যে ভ্যালুটা হবে সেটা আমি D1 বসাবো, দ্বিতীয় কালার কোডের ভ্যালুটা D2 বসাবো, বসালাম। এইবার তৃতীয় কালার কোডের যে ভ্যালুটা হবে সেটা কি করে বসাবো না, গুণিত 10⁻D3। কি বললাম? প্রথম কালার কোডের যে ভ্যালু কত? 2 বসালাম। দ্বিতীয় কালার কোডের ভ্যালু কত? 2 বসালাম। কত হলো? 22 গুণিত সূত্রের 10, বা 10 এর মাথায় কি বসাবো? 10 এর মাথায় 3 নম্বর কালারের ভ্যালু বসাবো, তাই না? D3 তো 3 নম্বর কালারের ভ্যালু, 3 নম্বর কালারের কি ছিল? অরেঞ্জ। অরেঞ্জ মানে কত? 3, তাহলে 10⁻³ বসালাম। তার মানে 22 গুণিত 10⁻³ মানে 1-এর পরে 3টে শূন্য হবে, যত পাওয়ার ততগুলো শূন্য হয়। কত হলো? 22, 3টে শূন্য মানে কত? 22,000। 22,000 কত? ওহম, কারণ রেজিস্ট্যান্স একক কি? ওহম। 22,000 ওহম। এবার একে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 22 1000 দিয়ে ভাগ করলে ওটাকে বলবো মানে কিলো ওহম। কিলো মানে 1000, তাহলে 22 কিলো ওহম। বুঝতে পারলেন? স্যার আরেকবার বলুন। আরেকবার বলবো, অন্য একটা কালার দিচ্ছি, মানে এখানে আমি একটা নতুন করে আঁকছি, ঠিক আছে। এই একটা রেজিস্ট্যান্স, প্রথমটা হচ্ছে রেড, তারপরটা হচ্ছে ব্ল্যাক, তারপরটা হচ্ছে ইয়েলো, ঠিক আছে। এক একটা ভ্যালু বসাই আগে তাহলে। রেড মানে কত? 2, ব্ল্যাক মানে 0, ইয়েলো মানে 4 কি ছিল? ইয়েলো মানে 4, ইয়েলো মানে 4। এবার আমি সূত্রে কি বসা বলেছি না, প্রথম কালারের ভ্যালু D1, দ্বিতীয় কালারের ভ্যালু D2, এটা মিলিয়ে একটা সংখ্যা হবে, ঠিক আছে, গুণিত 10⁻⁴ মানে 10 এর মাথায় 3 নম্বর কালারে যে ভ্যালু হবে সেটা 10 এর মাথায় বসবে, এটা আমার সূত্র। তাহলে সূত্র বলবো, তাহলে D1 কত হবে বলুন, আনমিট করে বলুন, D1 কত হবে? D1 হবে 2। 2, ঠিক আছে, তুমি মিট করে দাও। নেক্সট অন্য কেউ বলুন। প্রীতম বাবু, D2 কত হবে? 0। 0। আচ্ছা, গুণিত 10⁻, মানে 10 এর মাথায়, কৃষ্ণেন্দু বলো 10 এর মাথায় কত হবে? 10 এর মতো 4 হবে স্যার। 4 হবে, হয়ে গেল। তাহলে 20 গুণিত 10 এর মাথায় 4 মানে 1-এর পরে 4টে শূন্য, বলেছি যতগুলো পাওয়ার ততগুলো শূন্য হবে, তার মানে 2 5টা শূন্য হচ্ছে। এটাকে তাহলে ভাঙলে কত হবে? এইটা হবে
কত হচ্ছে? 2 লাখ হচ্ছে না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কত? 2 লাখ হচ্ছে। তাহলে 2 লাখ ওহম, একে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, 3টে শূন্য কেটে যাবে, তাহলে 200 কিলো ওহম। এবার সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এই সবার ক্লিয়ার? সূত্রটা স্যার হ্যাঁ, একদম হ্যাঁ। স্যার এই সূত্রটা একদম ফিক্সড, তাই তো? কি বলছেন? হ্যাঁ, এই সূত্রটা ফিক্সড। এটা আমি যে কোনো দোকান থেকে যেখান থেকে যা কিনি না কেন, এই সূত্র অনুযায়ী রেজিস্ট্যান্স তৈরি করা হয়। স্যার কেটা কেন দেওয়া আছে? ওই কোনটা কোনটা? কে দেওয়া আছে না, এই 200 কে? কে মানে এই যে হাজার দিয়ে ভাগ করেছে না, আচ্ছা 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 আচ্ছা। 1000 দিয়ে ভাগ করলে ঠিক আছে কিলো বলে। হ্যাঁ, মানে 1000 দিয়ে ভাগ করলে কিলো। আচ্ছা, ঠিক আছে। সবার ক্লিয়ার? এই ক্যালকুলেশনে কি সবার ক্লিয়ার? মানে স্যার ওই ডিজিট দুটো আর 3 নম্বর ডিজিট 10 দিয়ে হ্যাঁ, 10-এর পাওয়ারে বুঝবে, মানে 10-এর মাথায় বুঝবে। তারপরে বুঝতে মাথায় বলবো পারছি। এটা। স্যার আমি তো হ্যাঁ, শুনতে শুনতে আসছিলাম, আমার একটু আজকে আসতে দেরি হয়ে গেছে, আমি শুনতে শুনতে আসছিলাম তো আমি দেখিনি। আমি ক্লাসটা ভিডিওটা দেখে নেবো, দেখে বুঝে নেবো, আমি ওই জন্য উত্তর দিতে একদম পারলাম একদম। না, যারা সরি স্যার। হ্যাঁ, কেউ যদি লেটে জয়েন করো, রিভিশন করে নেবে, কনফিউশন তাহলে নেক্সট ক্লাসে বলবে, ঠিক আছে? সরি স্যার। ওকে। তাহলে আমাদের, তাহলে কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা বুঝতে পেরেছি। তার মানে এখানে যে 100 ওহম রেজিস্ট্যান্স বলেছে, তার মানে এখানে কালার কোড দেখে এই 100 ওহমটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এতটা ক্লিয়ার? আচ্ছা, এই ক্যালকুলেশনটা একবার সবাই দেখুন। আমি একটু সময় দিচ্ছি দেখার জন্য, তারপরে আমি নেক্সট পার্ট আলোচনা করছি। এরপরে 4 নম্বর যে কালারটা আছে, 4 নম্বর যে কালারটা আছে সেটার কি নিয়ম আছে? 4 নম্বর কালারের যে নিয়মটা আছে সেটা কি? এটাকে বলে টোলারেন্স। টোলারেন্স মানে কি? আচ্ছা, এটার আগে মানেটা বুঝে নি। 4 নম্বর যে কালারটা আছে সেখানে টোলারেন্স কি দেওয়া নেই এখানে? আচ্ছা, টোলারেন্স যে বিষয়টা, টোলারেন্স মানে কি? টোলারেন্স মানে ধরুন 100 ওহম, ঠিক আছে? এইবার লেখা আছে +-5, বা এরকম লেখা আছে 100 ওহমের রেজিস্ট্যান্স +-10, +-10% বা +-5%। এইটার মানে হচ্ছে, দেখুন, 100 ওহমের রেজিস্ট্যান্স +-5%, এটার মানে হলো যদি 100 ওহম রেজিস্ট্যান্স হয়, সেই রেজিস্ট্যান্সটা সর্বোচ্চ 105 ওহম বা সর্বনিম্ন 95 ওহম এর মধ্যে কাজ করতে পারে। +-5% মানে কি? 100, তো 100 মানে তো পার্সেন্টেজ, তার মানে 95 ওহম থেকে 105 ওহম এর মধ্যে কাজ করতে পারে। এটাকেই বলে টোলারেন্স। টোলারেন্স মানে 100 ওহম মানে যে একদম 100% 100 ওহমেই কাজ করবে সেটা নয়, 95 থেকে 105 ওহমের মধ্যে কাজ করতে পারে। যদি 10% বলি, এটার মানে কি? এটার মানে হচ্ছে 90 ওহম, 100 তো বললাম, তাহলে 100 10% কমিয়ে দিলে, মাইনাস করলে কত হবে? 90 ওহম থেকে 110 ওহম এর মধ্যে এই রেজিস্ট্যান্সটা কাজ করতে পারে। তার মানে টলারেন্স যত বেশি হবে তত আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বেশি হবে। এটা 90 থেকে 110 ওহমের মধ্যে কাজ করতে পারে এই রেজিস্ট্যান্সটা, মানে ব্যবহার করতে পারি আমি।
টলারেন্সের বিষয়টা কি বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। তো এখানে যদি আমি এরকম বলি, ধরুন 1000 ওহম রেজিস্ট্যান্স প্লাস মাইনাস 5%, এটার মানে কি হবে? বলুন। স্যার বলবো? হ্যাঁ বলুন। আহ, স্যার 95 থেকে 100 থেকে না 150 না, হবে। বলবো না 100 তো বললাম এখন। 1000 ওহম আছে। আচ্ছা কত হবে? লোয়ার লিমিট কত হবে, আপার লিমিট কত হবে? বলবো স্যার? হ্যাঁ। 5% 100 মানে 900, আর এদিকে 1100। 900 আর এদিকে 1100। 1100, ঠিক বললো? কৃষ্ণেন্দু ঠিক বলেছে? না সহজ স্যার, করে ভুল ভাবুন বলছি। না। 950 আর হাজার, একদম হ্যাঁ, 1050। মানে 5% মানে যদি 100-র মধ্যে 5 হয়, তাহলে হ্যাঁ, 1000-এর মধ্যে কত হবে? হাজারের মধ্যে স্যার 50 হবে। 50 হবে। 950 হবে স্যার। তার মানে এটা হবে 950 ওহম মিনিমাম, আর ম্যাক্সিমাম হবে 1050 ওহম। তাহলে 950 ওহম আর 1050 ওহমের মধ্যে আমি এই রেজিস্ট্যান্সটাকে ব্যবহার করতে পারি। যদি এটা 10% হতো, প্লাস মাইনাস 10%, তখন কি হতো? 900 ওহম থেকে 1100 ওহম, মানে মাইনাস 10% মানে 900 ওহম, আর প্লাস 10% মানে 1100 ওহম। এর স্যার মধ্যে এইটা আমি এটা এই কত রেজিস্ট্যান্সটাকে পার্সেন্ট ব্যবহার হবে, করি। লেখাটা কোথায় থাকে স্যার? ওই রেজিস্টারের গায়ে? এই ক্যালকুলেশনটা সবার ক্লিয়ার তো? হ্যাঁ টলারেন্স স্যার। ব্যাপারটা ক্লিয়ার? হুম হুম। এইবার এই 5% হবে না 10% হবে, সেইটা লেখা থাকবে এইখানে। এই যে 4 নম্বর যে কালারটা আছে, যেটা বললাম বেশি করে গ্যাপ দিয়ে লেখা আছে, এই কালারটা এই টলারেন্সের জন্য দেওয়া থাকবে। কিরকম? ধরুন এখানে যে কালারটা আছে, কি আছে? সিলভার। দেখুন লেখা আছে সিলভার করে লেখা আছে। সিলভার কালার মানে হচ্ছে এটা টলারেন্স হবে 10%, প্লাস মাইনাস 10% সিলভার হলে। যদি এটা গোল্ডেন হতো, তাহলে হতো প্লাস মাইনাস 5%। তার মানে এটা লেখা থাকবে না, এটা কালারই দেওয়া থাকবে। এবার সেই কালারটার মানে আমাদের মনে রাখতে হবে। সিলভার কালার মানে টলারেন্স 10%, গোল্ডেন কালার মানে টলারেন্স 5%, এরকম। এই দুটোই পার্সেন্টেজ আর হয় না তো নাকি? আর না, 10% 5%টা ম্যাক্সিমাম ইউজ করা হয়, আর একটা 1% 2% হয়, সেটা জেনারেলি ইউজ করা হয় না। মেনলি এই সিলভার আর গোল্ডেন কালারটাই ব্যবহার করা হয়। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে দেখুন, গোল্ড আর সিলভার, এই দুটো অ্যাকচুয়ালি টলারেন্সের জন্য দেওয়া আছে। বুঝতে পারলেন? তাহলে এখন আমাদের হাতে যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে দিই, তাহলে সেটা থেকে নিশ্চয়ই আমি কত ওহম রেজিস্ট্যান্স এবং তার টলারেন্স কত, সেটা নিশ্চয়ই বের করতে পারবো, তাই তো? হ্যাঁ আচ্ছা, স্যার, আমরা একটু ক্লিয়ার পরেই স্যার। প্রেজেন্টটা করবো, কেউ লেট নেবেন না। আচ্ছা, তাহলে আমরা রেজিস্ট্যান্স চিনতে পারলাম, রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে পারলাম, আর রেজিস্ট্যান্সের টলারেন্স বের করতে পারলাম। এই টলারেন্সের অ্যাপ্লিকেশনটা কোথায় বলুন তো? ধরুন 1000 ওহম রেজিস্ট্যান্স, এটা তো আমি ক্যালকুলেশন করে 1000 ওহম পাচ্ছি, কালার কোড ক্যালকুলেশন করে। কিন্তু যদি আমি মাল্টিমিটারে দেখি, সেখানে 1000 ওহম কখনোই দেখাবে না। হয় সেটা যদি 5% টলারেন্স থাকে, তাহলে সেটা ধরুন 950 থেকে 1050-এর মধ্যে দেখাবে। ধরুন সেটা দেখাচ্ছে 960 ওহম রেজিস্ট্যান্স, তাহলে 950 থেকে 1050-এর মধ্যে আছে, এইটা মাল্টিমিটারে দেখাবে। কারণ মাল্টিমিটারে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল, আর 1000 ওহম যেটা পাচ্ছি সেটা ক্যালকুলেশন করে পাচ্ছি। এটা আমাদের মানে প্র্যাকটিক্যালি আছে। মানে মানে এটা হচ্ছে ফিক্সড, আর মানে এটা এটা হচ্ছে হচ্ছে থিওরি, মানে পার্সেন্টেজ এটা আপ হ্যাঁ, ডাউন। এটা হচ্ছে থিওরি থেকে পাচ্ছি, আর মাল্টিমিটার দিয়ে যেটা দেখছি সেটা প্র্যাকটিক্যাল। তার মানে স্যার মাল্টিমিটার চেক করে যদি 960 ওহম পাওয়া যায়, তাহলে জানতে হবে ওই রেজিস্টারটা ঠিক আছে, খারাপ নেই, তাই তো? না না, খারাপ নেই, ঠিক আছে। তাহলে মাল্টিমিটার দিয়ে আমরা প্র্যাকটিক্যালি রেজিস্ট্যান্স মাপতে পারবো, আর থিওরি দিয়ে ক্যালকুলেশন করে আমি রেজিস্ট্যান্স বের করতে পারবো। এবার প্র্যাকটিক্যালি যে রেজিস্ট্যান্সটা পেলাম,
সেটা অবশ্যই টলারেন্সের ভেতরে হবে, মানে ওই আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে হবে। যদি মধ্যে হয় তাহলে আমার রেজিস্ট্যান্স ভালো। যদি এটা এরকম দেখাতো 900 ওহম দেখাতো, তাহলে বুঝতে পারতাম এই রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেছে, কেন এটা টলারেন্সের বাইরে চলে গেছে। ও মানে একটু নেমে গেলেই আমরা ডিসিশন নিয়ে নেবো। 100 একটু কোথায়, 950 তো মিনিমাম। এটা আমি বুঝতে বলছি পেরেছি। 900 ওহম দেখাচ্ছে, অনেকটাই কম, মানে আচ্ছা, রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেছে। এইগুলোতে কাজ করতে করতে আর একটু অভিজ্ঞতা হবে যে কতটা কমেছে হ্যাঁ, না এখানে একদম খারাপ হয়ে গেছে। প্রসেস গুলো শিখে গেলে বাকিটা প্র্যাকটিস। আজকে যে টপিক গুলো হলো আমি আর নেক্সট আগাবো না, কারণ এই টপিক গুলো আপনাদের একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। যে দুটো জিনিস আলোচনা করলাম, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার আছে, এখানে কালার কোডটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর হল এফেক্ট সেন্সর তো আমরা মোটামুটি জানি, বিশেষ করে এটা কিন্তু প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যালি দেখানো হবে, তো সেখানে গিয়ে যদি কালার কোড না মনে রাখেন তাহলে কিন্তু হবে না। সেই জন্য রেজিস্ট্যান্সের যে কালার কোড সিস্টেমটা বললাম, এটা অবশ্যই কিন্তু সবাই ভালো করে প্র্যাকটিস করে নেবেন এবং খাতাতে নোট ডাউন করে নেবেন নিজেদের মতো করে, তাহলে কিন্তু কখনো ভুলবেন না। প্রত্যেকে একটা কাজ করবেন, এই রেজিস্ট্যান্সের যে বিষয়গুলো বললাম, 1 নম্বর হচ্ছে এই যে বিবি রয়, এই যে বিষয়টা, এইটা খাতায় নোট ডাউন করবেন, টলারেন্সটা নোট ডাউন করবেন, আর কালার কোডটা কিভাবে ক্যালকুলেশন করা হয় যেটা আমি দেখালাম, এইটা নোট ডাউন করবেন। এই 3টে জিনিস নোট ডাউন করে আপনারা গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? মানে একটা পেজে বা খাতাতে লিখে স্যার ছবি তুলে গ্রুপে দেবেন, ঠিক আছে? হ্যাঁ বলো। বলছি স্যার টলারেন্সটা আরেকবার বলবেন স্যার, ওই ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন তো পার্সেন্টেজের ক্যালকুলেশন। হ্যাঁ ওই যে বলে 900 ওহম থেকে 1000 ওহম, মানে ওইটা ওই যেটা এইটা বললেন। ক্যালকুলেশন ভুলে গেছো, পার্সেন্টেজ ভুলে গেছো তাই তো? হ্যাঁ ওই পার্সেন্টেজটার ব্যাপারটা একটু হচ্ছে। দেখো, 1000 ওহম প্লাস মাইনাস 5%, প্লাস মাইনাস 5% মানে কি? 5% কথা মানে কি 100-র মধ্যে 5, 100-র মধ্যে 5 হলে তাহলে 1000-এর মধ্যে কত হবে? 5/100 গুণিত 1000 কত হচ্ছে? 50। পেয়েছো? হ্যাঁ 100 তে যদি 5% মানে কি 100-তে 5, তাহলে 1000-এ কত? 5 ভাজিত 100 গুণিত 1000, 50, তাহলে 100-তে 50, তাহলে কি হবে না 1000 ওহম প্লাস 5%, প্লাস 5% মানে কত? 50, পার্সেন্টেজে 5 বলছি কিন্তু অ্যাকচুয়াল মানটা কত? 50, তাহলে কি হবে? প্লাস হলে এটা হ্যাঁ হবে স্যার 1050, আর মাইনাস 5% মানে 50 মাইনাস হবে, তাহলে কত হবে? 950 ওহম। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। আর যদি এটা 10% হতো, 10% মানে কত? 10% মানে হচ্ছে 100-র মধ্যে যদি 10 হয়, 100-র মধ্যে 10 হলে 1000-এর মধ্যে কত হবে? 100 হবে তো? এটা তো এমনি মুখে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার 100, তাহলে 100 মাইনাস 100 প্লাস, এটা পার্সেন্টেজে বলা হচ্ছে, ওটা অ্যাকচুয়াল ভ্যালুতে মাইনাস প্লাস করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। আর কারো কোনো কনফিউশন নেই তো? না স্যার, বলছি স্যার 7 নম্বর ক্লাসটায় আমি দেখতে গেছিলাম, তো আপনি তো পুরোনো ব্যাচের দিয়েছিলেন, হ্যাঁ তো হ্যাঁ পুরোনো ব্যাচের ক্লাসটা তুলে নিয়েছি। 8 নম্বর ক্লাসটা করতে গিয়ে দেখছি ওখানে এমন প্রথমে কিছু আপনি ডিসকাশন করে যেটা ওই 7 নম্বর ব্যাচে ছিল, কিন্তু এই হুম। 7 নম্বর ব্যাচে ওটা নেই, তো অসুবিধা হচ্ছে। পরে যদি অসুবিধা, আমি 8 নম্বরটা করে নিচ্ছি, দেখবো যেগুলো নতুন আছে একটু আপনাকে জানিয়ে দেবো, ওটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন। আমি আপনি এই যে ক্লাস নোটটা পাচ্ছেন, হ্যাঁ ভিডিওতে সবটা না দেখে ভিডিওতে দেখুন, পরে ক্লাস নোটটা চেক করে নিন। ক্লাস নোট মানে হচ্ছে আপনারা যে বইটা নেবেন সেই বইয়ের, মানে বইটা হচ্ছে হার্ড কপি, ঠিক আছে? তার মানে টোটাল সিলেবাসটাই হচ্ছে আপনি পিডিএফ হিসেবে পাচ্ছেন। ওই ক্লাস নোটটা ভালো করে চেক করে নিন কোনখানে আপনাদের কোশ্চেন আছে। যদি ক্লাস নোটে কোনো টপিক কনফিউশন থাকে, সেটা ক্লাসে বলবেন যে স্যার আমার এই টপিকটা প্রবলেম হচ্ছে, সেটা বলবেন, সেটা আলোচনা করে দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে? তাহলে তাহলে স্যার মানে বই স্যার আমি তো ইলেকট্রনিক্স বা এই জগতের লোক নই, তো আপনি শুধু যেভাবে আপনি শুরু নয়, আমি করেছেন বলছি এখানে আমাদের এই ব্যাচে অনেকেই আছে যারা এইমাত্র 12 পরীক্ষা দেবে, এরকমও আছে, জাস্ট 12 পরীক্ষা দেবে, এখন এইচএস পাস করেও নি,
ফলে না তো এরকম কোনো ওটা ব্যাপার ওটা নেই যে স্যার ব্যাকগ্রাউন্ড আপনি যে ব্যাকগ্রাউন্ড আমি ফিজিক্সের বলছি ব্যাকগ্রাউন্ডটা কোনো ম্যাটারই করে না। ক্লাস এত বেসিক লেভেল থেকে ক্লাস হচ্ছে, হুম হুম হুম। একটা মাধ্যমিক পাস ছেলেও বুঝতে পারবে। শুধু এটা হ্যাঁ মাথায় রাখুন যে আমাকে শিখতে হবে। হ্যাঁ এই স্যার শেখার সেটাই স্যার ব্যাপারটা একদম। যদি ভেতরে থাকে আপনি 100% শিখতে পারবেন। এর আগে প্রচুর ছেলে শিখেছে, মানে একদম মানে 11-এ পড়ছে, 12-এ পড়ছে, সেই সমস্ত ছেলেরা শিখছে, তাদের তো কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বলে কোনো বিষয়ই নেই, নর্মাল বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞান পড়ে এসছে। তো তারা যদি বুঝতে পারে আপনারাও বুঝতে পারবেন। ফলে না আসলে স্যার কোনো ওই বিষয় নেই। হ্যাঁ, আপনি যে ওই বিক্রিয়াগুলো মাঝে মাঝে দেখিয়েছেন স্যার, অনেক বছর আগে স্যার ছেড়ে চলে এসেছি তো, বুঝতে পেরেছেন তো। তো শুধু আপনি কোনো যেটুকুই ব্যাপার করছেন নয়। আপনি আপনাদের বলেছেন, যেটা আমি বলছি হ্যাঁ আপনি আপনাদের, বলেছেন যে যেটুকু করাচ্ছি ওইটুকু করো, তো আমি ওইটুকুর ওপর বেস করে যতটা করছি অসুবিধা হচ্ছে না, একদম ঠিকঠাকই যাচ্ছে, বাস বুঝতে পেরেছেন। এইটুকুই করুন। হুম। কখনো লিমিট ক্রস করতে যাবেন না। আগে হ্যাঁ যেটুকু হ্যাঁ অবশ্যই। হচ্ছে সেটা করুন। যখন মনে হচ্ছে সেই পার্টটা আমার পুরোপুরি জানা হয়ে গেছে, পুরোপুরি মুখস্থ হয়ে গেছে, মাথার মধ্যে পুরোপুরি গেঁথে গেছে, তারপরে আমি আরো এক্সট্রা জানতে চাইছি, তখন ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, সেগুলো ইউজ করুন। বা যদি কোনো কোশ্চেন থাকে সেটা স্পেশাল ক্লাস যেগুলো থাকবে সেগুলো বলবেন। তো সিলেবাসের বাইরে আমরা কেন যাচ্ছি না, তার কারণ হচ্ছে বেসিকটা গন্ডগোল থাকলে বা বেসিকটা ক্লিয়ার না থাকলে অ্যাডভান্সে লাফালাফি করে কিছু লাভ হবে না। সবার দেখবেন বেসিকটাই গন্ডগোল। মানে এই যে ধরুন, এই যে আজকে যেটা আলোচনা হলো, এই রেজিস্ট্যান্স, ধরুন আপনি রেজিস্ট্যান্সের সূত্রটাই ভুলে গেলেন, এই ক্যালকুলেশনের সূত্রটাই ভুলে গেলেন, কিন্তু আপনি বলছেন এই রেজিস্ট্যান্স আমি সার্কিটে কিভাবে লাগাবো, কোন সার্কিটে লাগাবো সেটা আমি দেখছি, কিন্তু রেজিস্ট্যান্স কিভাবে মনে রাখতে হয়, কিভাবে চিনতে হয় সেটা আপনি ভুলে গেছেন। তো সেরকম করে প্র্যাকটিস করে কিছু লাভ হবে না। রেজিস্ট্যান্স যদি আপনি দেখেই চিনতে পারেন, ওর অ্যাপ্লিকেশনটা কোনো ম্যাটারই করবে না। বুঝতে পেরেছেন? এই জন্য বেসিকটাকে স্ট্রং করুন, অ্যাপ্লিকেশনে গিয়ে কিচ্ছু আটকাবে না। আপনি এই রেজিস্ট্যান্স ব্যবহার করে কি করে সার্কিট বানানো হয় সেগুলো প্র্যাকটিক্যালি আছে। তো সেই সমস্ত প্র্যাকটিক্যাল যখন করবেন তখন দেখবেন খুব মজা লাগবে এবং খুব নিজেকে ফ্রুটফুল লাগবে যে হ্যাঁ যেটা শিখেছি তার অ্যাপ্লিকেশন পাচ্ছি। ফলে সেটা আস্তে আস্তে করে হবে, একসঙ্গে হঠাৎ করে হবে না। স্টেপ বাই স্টেপ সেভাবেই সিলেবাসটা সাজানো আছে। ঠিক আছে, একটু কনফিডেন্স রাখুন, আর যেটুকু বলছি ওইটার উপর জাস্ট প্র্যাকটিস করুন। ব্যাস এইটুকু করুন, তাহলেই দেখবেন প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ পর পর করে শিখতে পারছি। ঠিক আছে, আর তাহলে স্যার বইটা কি আমাদের এখন নিয়ে নেওয়াটা ঠিক হবে? বইটা তো আপনাদের এই যে আপনি নতুন আমি বলছি, আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস 8 তারিখটা মোটামুটি 80% কনফার্ম ধরে রাখুন। ওরা কনফার্ম হয়ে গেলে 8 তারিখে প্র্যাকটিক্যালে যারা অফলাইনে আসবেন, তো আমি বলবো সবাইকে বই নিয়ে নেওয়ার জন্য। বই নিয়ে নিলে যে সঙ্গে সঙ্গে পুরো টাকাটা পেমেন্ট করতে হবে সেরকম ব্যাপার নেই। আপনি কিছুটা টাকা পেমেন্ট করে অ্যাটলিস্ট 500 টাকা পেমেন্ট করে বইটা নিতে পারেন। বাকি যে টাকাটা সেটা মাসে যখন পেমেন্ট করছেন তার সঙ্গে 200-200 করে মিটিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সেই অপশনটা স্টুডেন্টসদের দেওয়া হয়। তো বইটা নিয়ে নেওয়াটা ভালো, কারণ যখন ক্লাসগুলো চলছে তখনই যদি আমি বইটা রিভাইজ করি, বইটাতে মার্কিং করে নিই, পেন্সিল দিয়ে দাগ করে নিই, তাহলে কিন্তু আপনাদের শেখাটা অনেক জেনুইন হবে এবং পরীক্ষার সময় অনেক সহজ লাগবে। না হঠাৎ করে পরীক্ষার 1 মাস আগে বই নিলেন, পুরো বইটা নতুন, তখন কিন্তু পড়তে গিয়ে একটু সমস্যা ফিল করবে। সেই জন্য বইটা নিয়ে নেওয়াটা ভালো। এবার সেটা ডিপেন্ড করছে পুরোটা আপনাদের ওপর। আমরা অবশ্যই সাজেস্ট করি, কারণ বই আপনাকে নিতেই হবে, কারণ বই না নিলে পরীক্ষার সময় খুব প্রবলেম ফেস করবেন। এবং এই বইটা তো আপনার কাছে অ্যাসেট। পরে ধরুন আপনি ইভির ওপরে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তো সেখানে তো আর আপনি পিডিএফ খুলে খুলে পড়বেন না, তখন বইটা একবার রিভাইজ করে চলে গেলেন এবং যেগুলোকে মার্কিং করলেন, স্টার মার্ক করলেন কি হাইলাইট করলেন, সেই পার্টগুলো দেখে দেখে চলে গেলেন। এতে কি হবে, একটা বই যখন বারবার পড়বেন আপনার মেমোরাইজটা অনেক ইজি হবে এবং পুরো মুখস্থ হয়ে যাবে যে এই টপিকটা এই পেজে এত নম্বর পেজে ছিল, এরকম ভাবে পুরো মুখস্থ হয়ে যাবে যখন একটা বই বারবার পড়বেন। এই জন্য বই বা একটা হার্ড কপিটা ইম্পর্টেন্ট। তো সেটা আপনাদের সুবিধা মতো করে নিন। তবে ফার্স্ট ক্লাসে যখন প্র্যাকটিক্যালে আসবে, যাদের নেওয়ার মতো পসিবিলিটি আছে নিয়ে নেওয়াটা ভালো। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এখানেই ক্লাসটা শেষ করলাম। ওকে, গুড নাইট। নেক্সট পার্ট নেক্সট ক্লাসে হবে। যা কিছু কোশ্চেন থাকবে ক্লাসে বলবে। ঠিক আছে, ওকে সবাইকে। হ্যাঁ স্যার, গুড নাইট।